বাংলাদেশের বিপদ ঘনিয়ে আসবে না। বাংলাদেশে যে একটা অশুভ শক্তির অবস্থান ঘটেছে সেটার একটা হবে, শেষ হবে, এটার একটা শেষ পরিণতির দিকে যাবে। এই সন্ত্রাসী, এই দখলদার, এই গণমানব গণবিরোধী, এই ইউনূসের নেতৃত্বে এই গণবিরোধী সরকার, এরা সরকারও বলা যায় না এদেরকে, এটা একটা অবৈধ সরকার। এটা খুব শীঘ্রই বিতাড়িত হবে। এটা তাদের নিজেরাই প্রমাণ দিয়েছে। সমাজ যেভাবে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যেভাবে ডে বাই ডে গোয়িং ফ্রম ব্যাড টু ওয়ার্স, এটা একেবারে মানুষ জীবন দিয়ে সেটা দেখছে। খাদ্যদ্রব্যের যে ঊর্ধ্বগতি, এটা মানুষের এই নাগালের বাইরে চলে গেছে। জনজীবন একেবারে বিপন্ন। এটা সহ্যের সীমানার একেবারে ওয়ালে পিঠ ঠেকে গেছে মানুষের। এখন যে কোনো মুহূর্তে আমেরিকার সহযোগিতা তো আছে, বিশ্বের কোথাও সে ইউনূস কোনো সমর্থন পাবে না, বরং তার বিরুদ্ধেই থাকবে। আর এই কারণে এবং মানুষের নিজস্ব কারণে সে বড় ধরনের একটা ধাক্কার সম্মুখীন হবে এবং এই ধাক্কায় সে পালিয়ে যাবে তার দল বল নিয়ে। এটা আমার বিশ্বাস। ঠিক। একটা বিষয় একটু আপনার কাছ থেকে জানতে চাইবো যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর পাকিস্তান কি এবার আস্তে আস্তে পিছু হটতে বাধ্য হবে? অবশ্যই। পাকিস্তান যে নীতি নিয়ে চলে সেই নীতিতে ট্রাম্পও চলে না, মোদিও চলে না, পৃথিবীও চলে না। কারণ পাকিস্তান হচ্ছে টেরোরিস্টের ব্রিডিং গ্রাউন্ড। টেরোরিস্ট জন্ম দেয়, টেরোরিস্ট আর গাধা এইগুলো এক্সপোর্ট করে হচ্ছে পাকিস্তানের। এটা একটা নাম আছে যে পাকিস্তান এইগুলোই এক্সপোর্ট করতে পারে, আর কিছু পারে না, টেরোরিজম এবং গাধা। তো যাই হোক, এখন পাকিস্তান মনে করছে যে চীন আছে তার সাথে, তারপরে সে বাংলাদেশে চীনের সহযোগিতা নিয়ে বাংলাদেশে বিভিন্ন ভাবে তার কাছে কিছু নিউক্লিয়ার মিসাইল আছে, সে ভয় দেখাতে পারবে, ফাইটার জেট বানাইছে নিজে কিছু। তো এগুলো যে একেবারে কিছুই না বর্তমান টেকনোলজির কাছে। আর একটা জিনিস আছে যে চীনকে এতটা স্টুপিড ভাবার কোনো দরকার নাই কারণ চীন ইয়ার বিরোধিতা আমাদের পক্ষে ছিল না ৭১-এ, কিন্তু চীন কিন্তু বিরোধী সরাসরি পাকিস্তানের পক্ষে কাজ করে নাই। চীন রাশিয়াকে, আমরা জানি, সবাই জানে রাশিয়াকে প্রচন্ড সমর্থন দিয়ে গেছে, কিন্তু সেটা ছিল লিপ সার্ভিস। আর ম্যাক্সিমামটা সে কিন্তু কোনো বিয়াতে জড়ায়নি। তো চীনকে বোঝাচ্ছি বহু দেরি আছে এদের, এরা বিপদে পড়ার পরে বুঝবে যে চীন তাদের কেমন বন্ধু। চীন কোনো অবস্থাতে গরম পানিতে পাড়া দিবে না। চীন যদি যুদ্ধ করতে হয় তাহলে সে একজনের সাথে যুদ্ধ করবে, সেটা পৃথিবীর মানুষ জানে। সেই দিক দিয়ে আমি একটা কথা বলবো যে এখন এই মুহূর্তে যে অবস্থা চলছে তাতে পাকিস্তান তার ইজ্জত বজায় এবারও ৭১-এও পারে নাই, মানে ইগনো এবং সারেন্ডার করতে হয়েছে। এবারও সে বড় ধরনের একটা শিক্ষা পাবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। এই কারণ কারণেই কি মোহাম্মদ পাকিস্তানের ইউনূস নীতি আগে থাকতেই বাংলাদেশ ছাড়লেন? হতেও পারে, কারণ এমন সময় সে বাংলাদেশ ছাড়ছে, সে তো ওখানে আরো গতকালকে গেছে, আরো ৫-৭ দিন তো ওখানে থাকবে। তো এই ৫-৭ দিন কেন, মানে বাংলাদেশের ২১ বাইরে বাইশ, বসে বাংলাদেশের জল মাপবেন? এরকমই বিষয়টা। তো তার এইভাবে চলে যাওয়াটাই ভালো, এটাই বুদ্ধিমানের কাজ। ফিরে আসলে তাকে তো হিউমিলিয়েটেড হতে হবে। তো এই যে সে খালেদা জিয়া, এভাবে তিনিও চলেই। তো বলেছেন যে চিকিৎসা করানোর জন্য তিনি বাইরে যাচ্ছেন, ছেলের সঙ্গে দেখা করছেন। আবার মোহাম্মদ ইউনূসও চিকিৎসা করাতে বাইরে। কোথাও কি মিল পাচ্ছেন? এইখানে একটা, হ্যাঁ, একটা মিল পাওয়া যায়। এইখানে হচ্ছে কি, ওরা তো ইউনূসের তো একটা দুরভিসন্ধি ছিল যে -2 ছিল তার ওই 1/11-এর সময়। তো এখন এটা কি, খেলাটা কি হচ্ছে, আমার মনে হয় এই ট্রাম্প ঝড়ে অনেক খেলা বন্ধ হয়ে যাবে। এইখানে রিজিওনাল যে বিষয়টা আছে, অবশ্যই পৃথিবীতে তার যে লিডারশিপ, আমেরিকার লিডারশিপ ধরে রাখাই হচ্ছে সবচাইতে বড়। চীন, রাশিয়া, এরা হচ্ছে সবচেয়ে বড় থ্রেট হয়ে দাঁড়াইছে আমেরিকার সামনে। সেখানে মোদিকে ভরসা করা ছাড়া, একদমই। মোদি আপনি ছাড়া আপনি এখানে। নরেন্দ্র মোদীর কথা বলছেন, আমি এবার ৬ নম্বর পয়েন্টটাতে আসব। যে এই ৬ নম্বর পয়েন্ট, সেই জায়গাটায় আসতে চাইবো। দর্শকদেরকে একেবারে অনুষ্ঠানের শেষে বলবো যে কেন
নরেন্দ্র মোদীর কথা বারবার উঠে আসছে এবং কেন নরেন্দ্র মোদী যা বলবেন ডোনাল্ড ট্রাম্প একটা শর্তে সেটা শুনতে বাধ্য, আর সেটা তো অবশ্যই বাংলাদেশ যেটাতে খুব একটা সুবিধে করতে পারবে না তার বলার অপেক্ষা রাখে না। আমরা শেষে আসবো, আপনি যেটা বলছিলেন স্যার। হ্যাঁ, যে আমি আপনাকে আগেই বললাম যে ওরা যে ব্রিক্স আমরা যে এই বিষয়টাতে থ্রেট একটু হয়ে পরে যাওয়া, আসবো, এক্ষুনি আমরা এই বিষয়টা আলোচনা করব না, এই অনুষ্ঠানের শেষে একদম 6 নম্বর পয়েন্টটা বলবো। কিন্তু একটা বিষয় বারবার করে যেটা উঠে আসছিল যে বাংলাদেশের তরফ থেকে একটা দাবি উঠছিল পাকিস্তানের মদতে যে ভারতকে শত্রু দেশ হিসেবে ঘোষণা করতে হবে। কেন বাংলাদেশের ভারতের প্রতি এই রাগ? পুরোটাই কি পাকিস্তানের অঙ্গুলি হেলনে, নাকি দেশের মধ্যেও এই রাগটা পুঞ্জীভূত হয়েছিল আগে? তো ভারত ও পাকিস্তান এরা হচ্ছে উম, এটা বর্ন এনিমি। পাকিস্তান তো এদেরকে সব সময়, এই ভারতে এ পর্যন্ত কয়টা 3টে যুদ্ধ করছে পাকিস্তানের সাথে। তো পাকিস্তান তো অ্যাকচুয়ালি দে আর নট অ্যামেনেবল টু রিজন। তারা ইয়াতে থেকে মরালি এবং কোন রিজনের ভিতরে থেকে কাজ কখনো করেনি, যার কারণে পাকিস্তান তো রাষ্ট্রটা এখন একটা রক স্টেট হিসেবে পরিচিত হয়ে গেছে এবং তার অস্তিত্ব নিয়েই টানাটানি লাগছে। এবং সে কি অবস্থায় থাকবে, কি করবে, এরা তো ওদের জিন্না সাহেব থেকে শুরু করে ওদের শুরুটাই হয়েছে একটা রং ট্রাজেক্টরিতে ওরা ধাবমান। তো আজও চলছে সে অবস্থা ওদের পলিসি। কিন্তু পাকিস্তানের পলিসি এখনো গণতন্ত্র, আপনার আইনের শাসন প্রতিষ্ঠা, মানবাধিকার, এগুলোর দিকে লেশমাত্র কোনো দৃষ্টি এদের নাই। এরা যা করছে একেবারে সেলফ ডিস্ট্রাকশন। তো এখন আমার মনে হয় একটা শেষ পর্যায়ে পৌঁছে গেছে। ভারত গণতন্ত্র প্র্যাকটিস করে শুরু থেকেই আজও করছে, বিশ্বের একটা সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ। সেটা বজায় রেখে মানবাধিকার এবং আইনের শাসন সিরিয়াসলি মেনটেন করে ভারত এখন যে পর্যায়ে পৌঁছে গেছে ইকোনমিক্যালি এবং মিলিটারি পাওয়ার, এটাই তার প্রাপ্য। কারণ কিন্তু সে এতদিন ধরে এই যে সিরিয়াস ছিল। সাজানো বাগান, মোহাম্মদ ইউনিসের এই যে বাংলাদেশে এতদিন ধরে সাজানো বাগান, তলায় তলায় মৌলবাদের আবার একটা ভাব জাগিয়ে তোলা, পাকিস্তানের সাহায্য নেওয়া, পাকিস্তান থেকে বাংলাদেশে জাহাজ আসা, মোহাম্মদ ইউনুসকে বুঝতে পারেননি যে তার এই প্ল্যানগুলো কার্যকর হবে না? হ্যাঁ, মানুষ কিন্তু যখন ধ্বংসের সীমায় চলে আসে তখন কিন্তু তার ওই কাণ্ডজ্ঞানহীন হয়ে যায়। তার ওই ইয়াটা কাজ করে না, সিক্স সেন্সটা কাজ করে না। সে কি করছে, সে শুধু তার এনিমি কাকে কাকে এনিমি করবে, কার সাথে ফাইট করবে, কি করবে, একটা খুব একটা ভয়াবহ অবস্থায় সে থাকে। তার কোনো সুস্থ সুস্থ নীতি সে গ্রহণ করতে পারে না, প্র্যাগমেটিক হতে পারে না। এইটা একটা ঝামেলা আছে। সেই আমার মনে হয় ওই ফোবিয়াতেই সে ভুগছে, যেহেতু ভারতের বিরুদ্ধে একটা স্ট্যান্ড সে নিয়েছে। সন্ত্রাসীদের ঘাড়ে চড়ে ভারত বিরোধী বক্তব্য দিয়ে সে এমন একটা জায়গা তৈরি করছে যেখান থেকে সে আর ফিরে আসতে পারছে না।